এসে ওনাকে প্রথমে পিছন দিয়ে দুটা গুলি করছে, আমি দেখছি। এই পাশে একটা গুলি, এই পাশে একটা গুলি, আর পিছন দিয়ে এখানে একটা কোপ দিছে। ঘাতকরা শুধু ওনাকে গুলি করেই ক্ষান্ত থাকে না, ওনাকে পিছন দিয়ে এই জায়গায় একটা কোপ দিয়ে ওনার মৃত্যু নিশ্চিত করছে কোপ দিয়ে। এটার আমরা চিন্তা জানাই, আর এটার আমরা জবাব চাই, প্রশাসন জবাব চাই। আমরা কি বিচার পাবো না? ন্যায় বিচার পাবো না? আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমরা তো বাংলাদেশের নাগরিক, আমাদের তো বেঁচে থাকার অধিকার আছে। আমাদের অধিকার নাই? মানুষকে না প্রকাশ্যে গুলি করতে পারে রাস্তার মধ্যে, প্রকাশ্যে রাস্তার মধ্যে এভাবে গুলি করে কোপাইতে পারে? আমার বোন আজকে 9 মাসে প্রেগনেন্ট, আজকে তার বাচ্চাটা তার বাবার মুখ দেখলো না। আমার ভাগিনা তার বাবার মুখ দেখলো না। আমার বোনের আর একটা 6 বছরের মেয়ে আছে, সে তার বাবা আদর থেকে বঞ্চিত হয়েছে। এইগুলার জবাব কে দিবে? আমি প্রশাসনের কাছে জবাব চাই, আমি এমপির কাছে জবাব চাই। এগুলার জবাব দিতে হবে, আমার বোনটার কাছে বিধবা করতে, এগুলার জবাব দিতে হবে। আমরা সত্তরে তুলে থাকবেন আমার বোনটাকে, আমার বোনটা আজকে 9 মাসে প্রেগনেন্ট। আমার ভাগিনা আজকে তার বাবার আদর থেকে বঞ্চিত হয়েছে, আমার ভাগ্নি তার বাবার হাতের থেকে বঞ্চিত হয়েছে। এগুলোর জবাব চাই, আপনারা সত্য মিডিয়া তুলে ধরবেন। আমি আপনাদের কাছে অনুরোধ রইল, আমার বোনের অবস্থা দেখেন। আমার একমাত্র ইনকাম করে তুলে আমার বোন তো শুধু ইনকাম করতো, সে গাড়ি চালাইতো, সে প্রান্তিক চট্টগ্রাম কোম্পানির বাস ড্রাইভার ছিল, সে গাড়ি চালাইতো, গাড়ি চালিয়ে ইনকাম করে তার 4টা বোন, বউ, পরিবার, সে সবকিছু তার উপরে ছিল। আজকে তাকে এইভাবে নিরীহভাবে 3টা গুলি, তারপর মাথায় কোপ দিয়ে মারা হলো। এগুলা কেন? আমরা কি স্বাধীন দেশ? এটা কি স্বাধীন দেশ? এটা কেমন স্বাধীন হইলো? এই স্বাধীনতাকে আমরা চাইছি, এটা জবাব দিতে হবে প্রশাসন। আমার বোনের আজকে অবস্থা, আমার বোনটার খুব অবস্থা খারাপ। আমার ভাগিনা, আমার বোনের যে গর্ভবতী সন্তান আছে, সেও বিপজ্জনক অবস্থায় আছে। কালকে 2 বার করে হসপিটাল নেওয়া হয়েছে, চেক আপ করা হয়েছে। কি অবস্থা আছে আমি একটু তুলে ধরুন। আমার সৈকত হোসেন। এটা কঠিন বিচার চাও তো। কেন আমার বোন বিধবা হয়েছে? আজকে এই বোন পুঁতে থেকে তাকাইয়া আমার বুবু মারা গেছে, আমার বুবা মারা গেছে। আজকে এই 2টা বাগনির লাগে, বাগনির লাগে তাকাইয়া আজকে আমার বাগনিরা কোথায় হলো? কেন মারলো? কোন কারণে মারলো? কোন উদ্দেশ্যে কি করলো? আমার অপরাধ কি আমার বাগিনার? সেই বিচারটা আমরা আপনাদের কাছে অনুরোধ চাই। সেই বিচার অনুরোধ করে বলে আমি এখান থেকে আই কইয়া গেছে, গিয়ে আর ফুটের কোনো খবর পাই না। আমি তো শিক্ষার কাছে আমার ফুটে বই ফুটে এরপরে 12:30 বাজে খবর আছে কি রুবেল রে মাইরা খালাই রাখছে। আমি আমার বউ দৌড় ফেলে গেছে, আমার জিয়ারা দিয়ে দিই ফুটে রক্ত বাইরে রয়েছে, রক্ত হাসপাতালে কাটাত গেছি। তাও না কয় আমার দেওয়ার লাগে, কয় লিয়া গেছে রুবেল তো মারা গেছে। আমি যেন বেউস হয়ে গেছি, আমার বউ বেউস হয়ে গেছে। আমার বউ রানছে 1 রিস্কা, আমার রানছে 1 রিস্কা। আমার রান নিছে না, আমার রান নিছে না, সারাদিন শিখেছি নিছে না। রাইতে 9টা বাজে পুলিশে খবর কইছে, আমি গিয়ে সিঙ্গেসার দিতাম। আমি গেছি থানা, আমি গিয়ে আমি সিঙ্গেসার দিছি। আর কইছে এমবে মরছে। আপনার ছেলে কিরম আছে? আমার ছেলের মতন বালা আমার বংশতে মিন একটা ভালো ছেলে আছে। গুলি ইহিন্দা দেখছি একটা, হিন্দা দেখছি একটা, ইহিন্দা এমবে খুব দিছে 3টা, আমি দেখছি 3টা, তিনটা এমবে খুব দিছে। তুলা দিয়া রাখছে, আমি তুলা দিয়ে এমবে চাইছি, চাই দিয়ে রক্ত খেরিয়ে শুনতেছে, একটা রক্ত নিচে করছে। শুনাইছে শোনাও আমরা ভাইয়ে বলে গেল, তুমি বউরে কইছে মাছ মেয়ে ভাত খায় আম। এই যে আমার ভাইয়ে গেল, আমার ভাইয়ের আর পাইছি না। আসতে হয়েছিল, এখানে গুলি লাগছে, মারা গেছে। তো তার ফ্যামিলিটা খুব অসহায়। তার ফ্যামিলিতে তার বিধবা মা আছে, তার 4টা বোন আছে, একটা বিধবা বোন। সে অসহায়, তার বাড়িতে ঘরদুয়ারও নাই ঠিক মতন। মানে তার গাড়ি চালানোর উপরে তার জীবিকা চলতো। তার শুরু একটা বাচ্চা আছে, এরপরে আরেকটা পেটে বাচ্চা আছে 8 মাস, সম্ভবত 8 মাস। এও অসুস্থ, কালকে মহিলা অসুস্থ হয়ে গেছে, সম্ভবত সিজার লাগবে। তার ফ্যামিলিটা এত দুর্বল। আর সে তো একটা ভালো মানুষ ছিল, সে কোনো সময় কারোর সাথে ঝগড়া করতো না। আমাদের সাথে কোনো সময়, আমাদের বাতিজা আপনার লোকও কোনো সময় কথাবার্তা কইছে না তেমন। সকালে গাড়িতে যাইতো, বিকেলে গাড়ি থামাইতো, বাড়িতে আসতো। তার মহাভক্ত ছিল বেশিরভাগ। তার বাবাও তার অল্প বয়সে পালায় মারা গেছে। 4টা বোনলিও খুব কষ্টে চলাফেরা করতো। তো তার জন্য সারা বাংলাদেশের মানুষের কাছে আমি ক্ষমাও চাচ্ছি, দোয়াও চাচ্ছি। আর তার বাচ্চার জন্য যেটা গর্বে আছে, এটাও যেন আল্লাহ সই সালামতে রাখে এবং সুষ্ঠুভাবে আল্লাহ প্রশাসন
তো সব কিছু দেখছে, প্রশাসন বিচার করবে, প্রশাসন দেখবে, তার সহযোগিতা করবে, এটাই আমরা কামনা করি। ঠিক আছে। তার ফ্যামিলিটা সবচেয়ে বড় অসহায়, তার আপন বলতে আর কেউ নাই। নেট বন্ধ দেখি তো চ্যালেঞ্জ দেই সাংবাদিক দেখি কথা করে এখন দিকে ডাইরেক্ট বল বলে দিলে কি বলছেন এবং তাদের ব্যাপারে তোমরা ধারণা রাখো না, তোমরা এটা টের পাও না। সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবে সেই ব্যক্তি শাহাদাতের মর্যাদা লাভ করবে যে ব্যক্তি তার অর্থ সম্পদকে রক্ষা করার জন্য জীবন দান করবে, সেই ব্যক্তি শাহাদাতের মর্যাদা হিসেবে কবুল করুন সকলে আল্লাহ। তিনি সব ওয়াক্ত নামাজ আমাদের মসজিদে আদায় করতে পারতেন না, বিশেষভাবে জুমার নামাজটা আদায় করতেন, আবার যখন বাড়িতে থাকতেন তখন নামাজ আদায় করতেন। বিশেষভাবে রমজান মাসে তিনি একটু পেশাগত কাজ কম করে হলেও তিনি ইবাদত বন্দেগীতে বেশি লিপ্ত থাকতেন। 3-4 বছর আগে করোনার সময় যখন তিনি একেবারে অবসর ছিলেন, সেই সময়টাতে তিনি আমার কাছে কোরআন শিখেছেন। সুবহানাল্লাহ, কোরআন শিখেছেন। কোরআনের একজন শিক্ষার্থী হিসাবে, তিনি আমার মুসল্লি হিসাবে আমি যতবার তার সাথে সাক্ষাৎ করেছি, যতবার দেখা হয়েছে, প্রত্যেকটা সময় তার বিনয়ী আচরণ আমি পেয়েছি। উপস্থিত এখানে যারা আছেন, আশেপাশের প্রতিবেশী যারা আছেন, প্রত্যেকে দেখেছেন অত্যন্ত বিনয়ী মানুষ। এই বিনয়ী মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুন। এবং তার মনের ভিতরে যে সুপ্ত বাসনা ছিল, যে অধিকার আদায়ের সুপ্ত বাসনা ছিল, আল্লাহ তাআলা তার সেই সুপ্ত বাসনাকে, সেই আন্দোলনকে সফল করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং যারা তাকে শাহাদাত বরণ করিয়েছে, যারা নির্মমভাবে তাকে হত্যা করিয়েছে, আল্লাহ প্রত্যেককে এর বদলা দান করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন। অনেকের সাথে সুসম্পর্ক ছিল রুবেলার, আমরা ভালো কিছু এতটুকু করে রুবেলার আত্মা মাগফিরাত করব, তাকে ব্যস্ত রূপে আল্লাহ সমাজে তার পরিবারটা একটা গ্রহণযোগ্যতা থাকুক। আপনারা দোয়া করবেন, দেশ ও দশের জন্য তো শহীদ হয়েছে, আলহামদুলিল্লাহ। আসসালাম।